নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গের সকল ধরনের রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি সকল ধরনের পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পেনশন সংক্রান্ত বেশ কিছু নিয়মের বর্তমানে পরিবর্তন করা হয়েছে। বর্তমানে কোন কোন নিয়মের পরিবর্তন করা হয়েছে এবং বর্তমান বা আগামী দিনের জন্য পেনশন সংক্রান্ত কোন কোন নিয়মগুলি প্রযোজ্য থাকছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের পাশাপাশি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। বর্তমানে পেনশনের ওপর কোন কোন নিয়মগুলি প্রযোজ্য আছে সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এর পাশাপাশি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে পেনশন নিয়ে আরও দুটি ভিডিও আসতে চলেছে। সেই ভিডিওগুলি দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আমরা মূলত আজকে প্রথমত জানবো যে পেনশন কত প্রকার বর্তমান নিয়ম অনুযায়ী এবং সেগুলি কি কি। মূলত পেনশন বর্তমানে 4 প্রকার আছে, কিন্তু সাধারণভাবে আমরা 2 প্রকারের পেনশনেরই বেশি প্রচলন দেখে থাকি। 4 প্রকার পেনশন হলো, এক হচ্ছে সুপার অ্যানুয়েশন পেনশন, দ্বিতীয় হলো রিটায়ারিং পেনশন, তৃতীয়ত হলো কম্পেনসেশন পেনশন এবং চতুর্থত হলো ইনভ্যালিড পেনশন। অর্থাৎ এই 4 প্রকারের পেনশনের প্রচলন আছে, কিন্তু বর্তমানে আমরা প্রথম দুটো অর্থাৎ সুপার অ্যানুয়েশন পেনশন এবং রিটায়ারিং পেনশনেরই বেশি প্রচলন দেখে থাকি। প্রথমত আমরা জানবো সুপার অ্যানুয়েশন পেনশনটা কি। আপনি চাকরির স্বাভাবিক নিয়মে যোগদান করলেন এবং স্বাভাবিক নিয়মে অবসর গ্রহণ করলে আপনাকে যে পেনশন দেওয়া হবে সেটি হলো সুপার অ্যানুয়েশন পেনশন। উদাহরণ হিসাবে আপনি ধরুন 30 বছর বয়সে চাকরিতে যোগদান করলেন এবং সরকারি নিয়ম অনুযায়ী 60 বছর বয়সে অবসর নিলে আপনাকে যে পেনশনটা প্রদান করা হবে সেটা হবে সুপার অ্যানুয়েশন পেনশন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি ধরুন চাকরিতে যোগদান করেছেন নির্দিষ্ট পরীক্ষা দিয়ে বা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে, এবং যে বছরে আপনি যোগদান করেছেন এবং আপনার রিটায়ারিংয়ের যে বছরটা দেওয়া আছে অর্থাৎ 58 বছর বা 60 বছর বা 62 বছর, যেটা আপনার অবসরের বয়স, সেই অবসর বয়সে আপনি নির্দিষ্ট সময় যদি অবসর গ্রহণ করে থাকেন তাহলে অবসরের পর আপনাকে যে পেনশনটা দেওয়া হবে সেটা হবে সুপার অ্যানুয়েশন পেনশন। এবার আমরা জানবো রিটায়ারিং পেনশনটা কি। রিটায়ারিং পেনশনটা হলো আপনি চাকরিতে যোগ দেওয়ার পর সরকারি নিয়মে অবসর গ্রহণের আগে যদি স্বেচ্ছায় অবসর নিয়ে থাকেন তাহলে আপনাকে যে পেনশনটা দেওয়া হবে বা প্রদান করা হবে সেটা হবে রিটায়ারিং পেনশন। অর্থাৎ এক কথায় বলতে গেলে ধরুন আপনি 30 বছর বয়সে চাকরিতে যোগদান করেছেন কোনো একটি চাকরিতে, এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনি হয়তো 20 বছর চাকরি করলেন। 20 বছর চাকরি করার পর আপনি হয়তো 50 বছর বয়সের পর ভিআরএস নিতে চান, অর্থাৎ ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে চান, অর্থাৎ স্বেচ্ছা অবসর নিতে চান। এবার স্বেচ্ছা অবসর নেওয়ার আগে যেহেতু আপনি 20 বছর চাকরি করেছেন, তাই আপনাকে যে পেনশনটা দেওয়া হবে সেই পেনশনটা হবে তখন রিটায়ারিং পেনশন। এই দুটি বর্তমান দিনে প্রচলিত আছে। এছাড়াও আরও দুটো রকমের পেনশন আমাদের এখানে প্রযোজ্য আছে বা প্রচলন আছে, সেগুলি সম্পর্কে আমরা জেনে নিই। তৃতীয়ত হলো কম্পেনসেশন পেনশন। কম্পেনসেশন পেনশন হলো আপনি চাকরিতে যোগ দেওয়ার পর সেই পদটি যদি প্রয়োজন না থাকে এবং সরকার যদি সেই পদটি তুলে দিয়ে থাকে এবং সেক্ষেত্রে আপনাকে অবসর গ্রহণের পর যে পেনশনটা দেওয়া হবে সেটা হলো কম্পেনসেশন পেনশন। অর্থাৎ এক কথায় বলতে গেলে ধরুন আপনি একটা পদে চাকরিতে যোগদান করেছেন এবং সেই পদে চাকরিতে কিছুদিন কাজ করার পর অর্থাৎ চাকরি করার পর আপনার সরকারের পক্ষ থেকে সেই পদটিকে তুলে দেওয়া হলো, অর্থাৎ সেই পদে আর নতুন করে নিয়োগ করা হচ্ছে না এবং সেই পদটিই নেই। তাহলে সেক্ষেত্রে আপনাকেও আর আপনাকে আর চাকরিতে যুক্ত রাখার প্রয়োজন পড়ছে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে রিটায়ার করিয়ে বা অবসর গ্রহণ করিয়ে যে পেনশনটা আপনাকে দেওয়া হবে সেটা হবে কম্পেনসেশন পেনশন। এবার চতুর্থত যে পেনশনটি হচ্ছে সেটা হলো ইনভ্যালিড পেনশন। ধরুন আপনি চাকরিতে যোগদানের পর আপনি চাকরিরত থাকাকালীন যদি শারীরিক বা মানসিকভাবে অক্ষম হয়ে পড়েন এবং এই কারণে যদি আপনি আর চাকরিতে যোগদান না করতে পারেন, সেক্ষেত্রে আপনার অবসর নেওয়ার পর যে পেনশনটি আপনাকে প্রদান করা হবে সেটা হলো ইনভ্যালিড পেনশন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি চাকরিতে যোগদান করেছেন এবং সরকারি নিয়ম অনুযায়ী আপনি অবসর গ্রহণ করেননি বা স্বেচ্ছা অবসরও আপনি নিচ্ছেন না, কিন্তু কোনো একটি কারণে আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে আপনি অক্ষম হয়ে পড়লেন যে চাকরিতে সার্ভিস প্রদান করার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে সরকারের তরফ থেকে আপনাকে অবসর গ্রহণ করানো হবে এবং আপনাকে যে পেনশনটা দেওয়া হবে সেটা হলো ইনভ্যালিড পেনশন। এবার আমরা জানবো যে কত বছর চাকরি করলে পেনশন পাওয়া যায়। এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি, অন্ততপক্ষে 10 বছর যদি কোনো সরকারি কর্মচারী চাকরি করে থাকে তাহলে সেক্ষেত্রে সে যদি অবসর গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তাকে পেনশন দেওয়া হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তিনি ধরুন যদি 50 বছর বয়সে চাকরিতে যোগদান করেন এবং 60 বছর বয়সে তার রিটায়ার হয়ে গেল বা অবসর
নিলেন, তাহলে সেক্ষেত্রে 10 বছর যেহেতু তার চাকরি করা হয়ে থাকছে, তাহলে তাকে পেনশন প্রদান করা হবে। এবার বিষয়টা হচ্ছে, আপনি যদি স্বেচ্ছা অবসর নিয়ে থাকেন 10 বছর মানে চাকরি করার পর, তাহলে কিন্তু আপনি পেনশন পাবেন না। অর্থাৎ আপনার যদি ধরুন অবসর গ্রহণের বয়স চলে আসে, অর্থাৎ আপনাকে অবসর নিতে হয় এবং সেক্ষেত্রে 10 বছর চাকরির সার্ভিস লাইফ থাকে, তাহলে আপনাকে পেনশন দেওয়া হবে। কিন্তু আপনি যদি স্বেচ্ছায় অবসর নিতে চান এবং 10 বছর চাকরি কমপ্লিট হয়েছে, তাহলে কিন্তু আপনাকে পেনশন দেওয়া হবে না। এবার অনেকেই বলবেন, তাহলে আমরা যদি স্বেচ্ছা অবসর নিতে চাই, তাহলে কত বছর পর চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিলে আমরা পেনশন পাবো? তার উত্তর হলো, অন্ততপক্ষে আপনাকে 20 বছর চাকরি করতে হবে। 20 বছর চাকরি করার পর আপনি যদি স্বেচ্ছা অবসর নিয়ে থাকেন, তাহলে আপনাকে পেনশন প্রদান করা হবে। অর্থাৎ আপনি ধরুন 30 বছর বয়সে চাকরিতে যোগদান করলেন এবং অন্ততপক্ষে আপনি 51 বছর বয়স পর্যন্ত চাকরি করলেন, অর্থাৎ 21 বছর আপনার চাকরির সার্ভিস লাইফ হলো। তাহলে সেক্ষেত্রে আপনি যদি স্বেচ্ছা অবসরও নিয়ে থাকেন, ভিআরএস নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পেনশনটা প্রদান করা হবে। এরপরের যে বিষয়টি আমরা জানবো, সেটা হলো চাকরির সময়কাল কিভাবে নির্ধারণ করা যায়। অনেকের হয়তো এই সংক্রান্ত একটা ধারণা থাকতে পারে যে আমি চাকরিতে যে ডেটে যোগদান করছি এবং যে ডেটে অবসর গ্রহণ করছি, এই দুটি সময়কালকে বাদ দিলে আমাদের চাকরির যে সার্ভিস লাইফ সেটা বেরিয়ে আসবে। বিষয়টি কিন্তু এতটাও সহজ নয়। আপনি অবশ্যই যে ডেটে যোগদান করছেন এবং যে ডেটে মানে অবসর গ্রহণ করছেন, দুটিকে মাইনাস করতে হবে এবং মাইনাস করে যে সময়টা বেরিয়ে আসবে, সেই সময় থেকে আপনার যদি বিনা বেতন ছুটি থেকে থাকে, তাহলে সেটা বাদ দিতে হবে। তার পাশাপাশি সাসপেনশন এবং সার্ভিস ব্রেক হয়ে থাকলে সেগুলিকেও বাদ দিতে হবে। তারপর যে সময়কালটা থাকবে সেটা হবে চাকরির সার্ভিস লাইফ। অর্থাৎ একটা উদাহরণস্বরূপ এখানে যদি আমি বোঝাতে যাই, ধরুন আপনার মোট চাকরির সময় হচ্ছে 30 বছর এবং এই 30 বছরের মধ্যে আপনি 1 বছর বিনা বেতন ছুটি নিয়েছেন, 2 মাস আপনি সাসপেনশনে ছিলেন এবং 1 মাস আপনার সার্ভিস ব্রেক ছিল। তবে সেক্ষেত্রে আপনার চাকরির যেটা সার্ভিস লাইফ বা সময়কালটা হবে, সেটা হবে 30 বছর মাইনাস 1 বছর 3 মাস সমান 28 বছর 9 মাস। অর্থাৎ এই 28 বছর 9 মাস এই সময়টি হবে আপনার চাকরির সার্ভিস লাইফ। এবার আমরা জানবো পেনশনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন। পেনশন নিতে গেলে আপনাকে, বা আপনি যখন অবসর গ্রহণ করবেন, তখন পেনশনের জন্য আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলি চাওয়া হবে বা যেগুলো আপনাকে রেডি রাখতে হবে, সেগুলো হলো সকল ডকুমেন্ট, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার, ফার্স্ট জয়েনিং রিপোর্ট, এর পাশাপাশি বর্তমান চাকরির স্থানের জয়েনিং লেটার, অর্থাৎ আপনি যদি ট্রান্সফার হয়ে কোনো স্থানে চাকরিতে এসছেন, সেই স্থানের যে জয়েনিং লেটার সেটা, অ্যাকাডেমিক ডকুমেন্টস, অর্থাৎ বিশেষ করে আপনি যে অ্যাকাডেমিক ডকুমেন্ট মানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে আপনি চাকরিটা পেয়েছেন, সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত ডকুমেন্টস, ফ্যামিলি স্টেটমেন্ট, আপডেটেড সার্ভিস বুক, নো পেমেন্ট ডিউ রিসিপ্ট এবং স্পাউসের সাথে ফটোগ্রাফ, এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে রেডি রাখতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি রেডি রাখার পর আপনার যখন অবসর নেওয়ার সময় আসবে, তার কয়েক মাস আগে থেকে আপনার স্থানীয় ঊর্ধ্বতন ডিপার্টমেন্টে বা ঊর্ধ্বতন যে অফিস আছে, সেই অফিসে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে পেনশনের জন্য আপিল করতে হবে এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার অবসরের পরের দিন থেকে পেনশনটা এখানে চালু করে দেওয়া হবে এবং পরের মাস থেকে আপনার পেনশন হাতে ঢুকবে বা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে বন্ধুরা, পেনশন সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন বা বেশ কিছু নতুন নিয়ম নিয়ে আজকের ভিডিওতে জানালাম। এই সংক্রান্ত আরও 2-3টে ভিডিও এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে। সেই ভিডিওগুলি দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।